নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমার এই প্রতিবেদনের শিরোনাম হলো অধীর চৌধুরী কি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা অনেকে অবাক হতে পারেন বা অনেকে আমাকে কটাক্ষ করতে পারেন যে অর্কবাবু খেয়ে দিয়ে কাজ নেই, গল্পের গরুকে গাছে তুলে দিলেন। আপনি তো বলেছিলেন যে অধীরবাবু নাকি লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যেতে পারেন। আমি তো বলেছিলাম, আমি এখনো বলি, অধীরবাবু মুখে যা কথা বলুন না কেন, অধীরবাবুর সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের একটা সুসম্পর্ক আছে। 2019-এ কঠিন লড়াই করে অধীরবাবু যখন জিতলেন, তখন তাকে ফোন করে কে কনগ্রাচুলেট করেছিল সবার আগে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং অধীরবাবু কঠিন নির্বাচন জিতেছিল, বিজেপি একজন উইক ক্যান্ডিডেট দেয় এবং হিন্দু ভোটের একটা অংশ সেবার অধীরবাবু পান। তাহলে অধীরবাবুর হঠাৎ নির্দল হিসাবে দাঁড়ানোর কথা বলছেন কেন? ঘনিষ্ঠ মহলে বলেছেন, দলের কিছু পদাধিকারীকে বলেছেন, কারণ কংগ্রেস হাইকমান্ডের একটা অংশ মনে করে যে তৃণমূলের সঙ্গে হাত মেলানো প্রয়োজন, তাতে কয়েকটা আসন পাওয়া যেতে পারে। কারণ একে তো কংগ্রেসের খরা চলছে না সারা দেশ জুড়ে, কংগ্রেসের কাছে এক একটা আসনও ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে যদি তারা 2019-এর যে আসন পেয়েছিল সেই আসন তারা টিকিয়ে রাখতে পারে, তার বেশি করা হবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস নেই। তো সেক্ষেত্রে যদি কংগ্রেসের পশ্চিমবঙ্গ কংগ্রেসের স্বার্থ বিপন্ন হয়, চুলোয় যাক সেই স্বার্থ। অতীতে কংগ্রেসকে তো এ রাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে সেভাবে আন্দোলন করতে দেয়া হয়নি, সর্বভারতীয় বাধ্যবাধকতার ছুতো তুলে। সেই জন্যই তো মমতা কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। সে ঐতিহাসিক বিষয়গুলো আপনারা জানেন। রাজ্য কংগ্রেসের কয়েকজন নেতাকে তরমুজ অভিহিত করা হতো, বাইরে সবুজ ভিতরে লাল। তারা দুজন তো এখন ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন, তাই এসব কথা বলছি না। কিন্তু অধীরবাবু হচ্ছেন কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা মানবেন না। তিনি বলেছেন এসব করতে গেলে আমাকে অব্যাহতি দাও। তৃণমূলও চাইছে, তৃণমূলের প্রথম পছন্দ হচ্ছে প্রদীপ বচ্চার, না হলে শঙ্কর মালাকার, কিন্তু সেটা হবে না। নির্বাচনের 2 মাস আগে প্রদেশ সভাপতি পদে কোনো পরিবর্তন করা হবে না। এবং প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরুদ্ধে, অধীরবাবু তাদের সমর্থক। কিন্তু হাইকমান্ড যদি চাপিয়ে দেয়, তখন অধীরবাবু কি করবেন? তিনি বলেছেন চাপিয়ে দিলে তিনি নির্দল হিসাবে লোকসভায় দাঁড়াবেন বহরমপুরে, তাতে যা ফলাফল হয় হবে। কিন্তু তৃণমূলের কৃপায়, তৃণমূলের সমর্থনে তিনি লোকসভা ভোটে দাঁড়াতে চান না। এবং তার এ ধারণাও আছে, এবং সেই ধারণা যে খুব ভুল তা নয়, যে তৃণমূল অধীরবাবুকে সমর্থন করলেও, প্রার্থী না দিলেও তলায় তলায় অধীরবাবুকে হারাবার চেষ্টার কসুর করবে না। এবং তৃণমূলের সঙ্গে সামান্যতম সমঝোতা হলে কংগ্রেসের যেটুকু আছে অবশিষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বিজেপির সেখানে সুবিধা। তাই অধীরবাবু নেতৃত্বকে বলে দিয়েছেন যদি জোট করতে হয় তিনি জোটের বিপক্ষে। কংগ্রেসের 99.99% রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে জোটে। কিছু ভুঁইপোড় আছে, তারা চায় জোট। তো জোট যদি করতেই হয়, বিকল্প সভাপতি, এবং তিনি তৃণমূলের সমর্থন নিয়ে বহরমপুরে লড়বেন না, প্রয়োজনে নির্দলে দাঁড়াবেন। এখন সম্ভবত 17ই নভেম্বর জ্যোতিবাবুর নামে যে রিসার্চ কেন্দ্র অনুষ্ঠান উদ্বোধন হবে, সেখানে নীতিশ আসছেন, সেখানে পিনরাই বিজয়ন আসছেন। অধীর চৌধুরীকে চাইছে বঙ্গ সিপিএম, কিন্তু ওই কংগ্রেস নেতৃত্ব এখনো তো খোলসা করছে না তারা কি চায়, বাম সঙ্গ চায় না তৃণমূলের সঙ্গ চায়। যতক্ষণ পর্যন্ত না সেইটা পরিষ্কার হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বঙ্গজ কমিউনিস্টরাও কিন্তু একটু দুবিধার মধ্যে পড়েছেন, অধীরবাবুকে ডাকা সম্ভব হবে কি সম্ভব হবে না। যদি অধীরবাবু 17 তারিখ আসতে পারবেন বলে মনে হয় না, কারণ ন্যায়যাত্রা চলছে, তো তিনি তো থাকবেন ওই ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে। এই মাসে আবার জন্ম শতবর্ষ
আরেকজন মানুষের 21শে জানুয়ারি 2024 তিনি হলেন প্রবীণ সমাজবাদী নেতা মধু দণ্ডবাতে। মধু দণ্ডবাতে রেলমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। 91 লোকসভা নির্বাচনে তিনি হেরে যান মহারাষ্ট্রে, সম্ভবত সুধীর কুমার সাওয়ান্ত বলে কংগ্রেসের একজনের কাছে। আদ্যন্ত সমাজবাদী মানুষটি লোহিয়া জয়প্রকাশ নারায়ণ ঘনিষ্ঠ ছিলেন এবং তার সমাজবাদী আদর্শেই তিনি জীবনটা কাটিয়েছেন এবং এক্ষেত্রে তার স্ত্রী প্রমীলা দণ্ডবতের কথা উল্লেখযোগ্য। কেন আমি বললাম জানেন মধু দণ্ডবতের কথা? জ্যোতিবাবুর নামে তো রিসার্চ অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্র উদ্বোধন হচ্ছে, কিন্তু যে সমাজবাদী ব্লকের যারা চিটেপোটা আছেন তারা কতটা কি করছেন মধু দণ্ডবতের 100 বছর পূর্তিকে সেলিব্রেট করবার জন্য, জন্মশতবর্ষ, আমার ঠিক জানা নেই। তবে এইটুকু জানি যে অমিতাভ দত্ত, যিনি জেডিইউ এর রাজ্য সভাপতি, তিনি সুজাতা সদনে এই ধরনের একটা অনুষ্ঠান করেছিলেন। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। মধু দণ্ডবত যখন রেলমন্ত্রী ছিলেন একটা যুগান্তকারী কাজ করেছিলেন। আমি যুগান্তকারী বলবো। আগে ট্রেনের স্লিপার ক্লাস, মানে ফার্স্ট ক্লাস নয়, সেকেন্ড ক্লাস স্লিপারে আপনার মাথায় শুধু ওই কাঠের বেঞ্চিতে হেলান দিতে হতো, ওখানে তিনি ফোম লাগানোর ব্যবস্থা করেন এবং তখন প্রথম এই ফোম লাগিয়ে স্লিপার ক্লাস কোচ দিয়ে ট্রেন চলে মুম্বাই থেকে হাওড়ায়। নাম বোধহয় হয়েছিল ইস্টার্ন এক্সপ্রেস। দণ্ডবতে সাহেব অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। কলকাতা, পশ্চিমবঙ্গ, রবীন্দ্রনাথ এইসব মাথায় রেখেই তিনি সেই ট্রেনটির নামকরণ করেন গীতাঞ্জলি এক্সপ্রেস, যে গীতাঞ্জলি এক্সপ্রেস এখনো চলছে। তাই কথা প্রসঙ্গে আজকে মধু দণ্ডবতের কথাটা আমি বললাম। এবার আসুন ইন্ডিজোটের বিষয়ে। ইন্ডিজোটের অবস্থা কিন্তু খুব খারাপ, জানেন তো। নীতিশ কুমার আহ্বা এখন এটা চাইছেন না, মমতা চাইছেন না, কেজরিওয়াল, অখিলেশের অবস্থানটা এখানে খুব স্পষ্ট নয়, সম্ভবত আপত্তি করবে না, কিন্তু মমতার নীতিশের প্রতি একটা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, সেটা আজকের নয়। নীতিশ যখন রেলমন্ত্রী বাজপেয়ীজির সময়, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে 11 নির্বাচনে লড়লেন, একের নির্বাচনে লড়লেন, হেরে গেলেন। নীতিশ রেলমন্ত্রী হলো এবং পূর্ব রেলের সদর দপ্তর এই ফেয়ারলি প্রেস থেকে সরিয়েও হাজিপুরে নিয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, বন্ধ ডাকা হয়েছিল, একসময় বলেছিলেন যে নীতিশ যেহেতু রেলমন্ত্রী তাই তিনি ট্রেনে চড়বেন না। তাই নীতিশ কুমারের সঙ্গে তার সম্পর্কের শৈত্য এখনো কাটেনি, মূলত তিনি বাগড়াটা দিচ্ছেন। আপের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা সম্ভবত হয়ে যাবে, পাঞ্জাবে হবে, দিল্লিতে হবে। কংগ্রেস আপকে গুজরাটে, হরিয়ানায় কিভাবে আসন ছাড়বে, কটা ছাড়বে, সেগুলো নিয়ে পরে সর্ট আউট করা হবে। কিন্তু যেখানে ইন্ডিজোটের কোনো সমঝোতা হবে না সেটা হচ্ছে কেরল, পশ্চিমবঙ্গ, তারপরে আমার তো মনে হয় বিহারে প্রচন্ড গন্ডগোল হবে। বিহারে 16 জন জেডিইউ এর সাংসদ না 17 জন জিতেছিলেন। প্রশান্ত কিশোর একটা কথা বলেছেন যে নির্বাচনের পর জেডিইউ এর 4-5 জন সাংসদও থাকবেন কিনা, জিততে পারবেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। আর নীতিশ কুমার ভয় পাচ্ছেন যে তার দলে বিদ্রোহ হয়ে বেরিয়ে গিয়ে আরজেডিতে মিশে যেতে পারে, বিজেপিতে চলে যেতে পারে। সেই জন্য তিনি যে সভাপতি ছিলেন লালন সিং, তিনি আরজেডি ঘনিষ্ঠ, তাকে সরিয়ে নিজেই সভাপতি হয়ে গেছেন। তো এইসব ইন্ডিজোটে নানা রকম কাণ্ড কারখানা চলছে। নির্বাচন এসে গেল, রাহুল গান্ধী ভারত কি ন্যায় যাত্রা করলেন, আর ইতিমধ্যে রাম মন্দিরের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন। এই সব মিলিয়ে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে না দেশে, সেটা কিন্তু একদমই ইন্ডিজোটের পক্ষে অনুকূল নয়। তারপরে ধরুন এ রাজ্যে ইন্ডিজোটের আসন সমঝোতা কিভাবে হবে? আসামের কাছাড় স্বায়ত্ত পরিষদের নির্বাচনে তৃণমূল লড়েছিল, রিপুন বরা ওদের সভাপতি। তৃণমূলের প্রাপ্ত ভোট কংগ্রেসের থেকে একটু বেশি। অমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন, যারা নিজের রাজ্যে নিজের জায়গায় নিজেদের ভিত্তি ধরে রাখতে পারে না, তারা বাংলায় এত আসন দাবি করে কি করে? তারা কি চাঁদ ছুঁতে চাইছেন? অধীর চৌধুরী অনমনীয় মনোভাব,
কংগ্রেসের কিছু খারাপ হলেই অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে কটাক্ষ করেন। আবার তৃণমূলের একটা বড় অংশ চাইছেন মুসলমান ভাই বোনদের ভোটটাকে পাশে পেতে কংগ্রেসকে নেওয়া দরকার। একেবারে হচপচ অবস্থা। আমার ধারণা শেষ পর্যন্ত তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতা হবে না। সমঝোতা হলে কংগ্রেসের যেটুকু আছে সেটুকু বেরিয়ে যাবে, অধীরবাবু নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়বেন, আরো অনেকে কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়ে বিজেপির হাত ধরবেন। দেখুন মিলিন্দ দেওড়া তো দুবারের সাংসদ, কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন, তার বাবা মুরলী দেওড়া পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রির সঙ্গে এই দেওড়া পরিবারের সম্পর্ক মসৃণ। তাকে বোধহয় ট্রেজারারেরও দায়িত্ব দিয়েছিলেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা শুরু হলো, তিনি কংগ্রেস ছেড়ে একনাথ সিন্ধের শিবসেনায় যোগ দিলেন। কারণ ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিকে যেভাবে রাহুল গান্ধী আক্রমণ করছেন, যেভাবে তাদের ক্রোনি ক্যাপিটালিস্ট বলছেন, কথা সব সময় মোদি আদানিকে আক্রমণ করছেন, বলছেন মোদানি, সঙ্গত দিচ্ছেন জয়রাম রমেশ। মিলিন্দ দেওড়ার পক্ষে এই অ্যাটমসফিয়ারে হয়তো কংগ্রেসটা কন্টিনিউ করা সম্ভব নয়। তার উপরে তো ইন্ডাস্ট্রিয়াল লবির চাপ আছে। কারণ রাহুল গান্ধী 2019-এর আগে রাফাল নিয়ে গগন বিদীর্ণ করেছিলেন। কি হলো ফল? এখন রাফাল নিয়ে একটা শব্দ বলেন না। এখন তিনি মোদানি করছেন। নো টেকার্স। আগে বলেছিলাম ফিউ টেকার্স, এখন বলছি নো টেকার্স। কিভাবে মুখ তুবড়ে পড়বে কংগ্রেস দেখুন 2024-এ। এখন শিবরাত্রির সলতের মতো রাহুল ঘনিষ্ঠ নেতা হিসাবে পড়ে রইলেন সচিন পাইলট। তিনি কতদিন কংগ্রেসে থাকবেন, আই হ্যাভ এ গ্রেট ডাউট। হ্যাঁ, এখন অশোক গেহলটকে আর সামনে রেখে কংগ্রেস লড়বে না। আগামী দিনে সচিন পাইলটই রাজস্থানে কংগ্রেসের মুখ হতে পারেন, এইটুকু অ্যাসুরেন্স হয়তো পেয়েছেন, তাহলে তিনি হয়তো থাকবেন। কিন্তু ওই ধরুন জিতিন প্রসাদ, RPN সিং, মিলিন্দ দেওড়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সবাই বেরিয়ে গেলেন কংগ্রেস থেকে। এরা রাহুল ব্রিগেড নামে পরিচিত ছিলেন। তাহলে যিনি নিজের দলকেই সংহত রাখতে পারেন না, যিনি নিজের দলের নেতাদের ন্যায় দিতে পারেন না, তিনি আবার কি দেশের মানুষকে ন্যায় দেবেন? পরিশেষে বলি, শঙ্করাচার্যদের নিয়ে খুব বিতর্ক হচ্ছে। তারা তাদের মত বলেছেন, বিরোধীরা শঙ্করাচার্যের মতকে সামনে রেখে মোদিজিকে বেঁধবার চেষ্টা করছেন। কিন্তু এটা ঠিক যে নরেন্দ্র মোদী আদবানিজির সেই রথযাত্রা, তারপরে বিজেপির ক্ষমতায় আসা, সুপ্রিম কোর্টের পজিটিভ ভার্ডিক্ট, তারপরে শিলান্যাস, তারপরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। বিজেপি কেন্দ্রে না থাকলে, মোদিজি at the helm of the affairs না থাকলে এই মন্দিরের উদ্বোধন হতে পারত না। কত বছরের আন্দোলন, ইতিহাসের প্রাচীনতম আন্দোলন, কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে, কত এক্সটার্নাল অ্যাগ্রেশন আমাদের সহ্য করতে হয়েছে। তারপরে আজকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে। এবং বিজেপি না থাকলে, সংঘ পরিবার না থাকলে এই মন্দির হতো না। তাই নরেন্দ্র মোদী সেই মন্দিরের শিলান্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নেবেন। যে যাই বলুক না কেন তিনি নেবেন। কারণ ওই বললাম, বিজেপি না থাকলে, রথযাত্রা না হলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকলে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির তৈরি হতো না। তাতে যদি রাজনীতির ছোঁয়া আছে বলে বিরোধীরা চিলচিৎকার করেন, তাদের করতে দিন। কারণ ওই বললাম, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। এই রাম মন্দির স্থাপনার পিছনে যাদের মুখ্য ভূমিকা, যারা কুশীলব, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা যে মঞ্চে অগ্রাধিকার পাবেন উদ্বোধনের দিনে, এটা না বোঝার তো কোনো কারণ নেই, বরঞ্চ এটাই বাস্তব, এটাই টিনা ফ্যাক্টর। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।